কিভাবে 30 দিনে আইএলটিএস এর সম্পূর্ণ প্রস্তুতি নেবেন এই ভিডিওতে আমি আজকে সেটাই বলবো। ঠিক আছে, এখন কথা হচ্ছে 1 মাসের ভেতরে কি আইএলটিএস এর সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এক্সামে বসা সম্ভব? তো সেইটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, বুঝতে হবে, এবং আপনি যদি আমার এই কথাগুলো ফলো করেন দেখবেন যে অবশ্যই এটা সম্ভব। ঠিক আছে, তাহলে আমি বেশ কিছু পয়েন্ট আউট করব, সেই পয়েন্টগুলো আপনারা মাথায় রাখবেন এবং এগুলো মেনে চলবেন। ঠিক আছে, 1 মাসের ভেতরে ইনশাল্লাহ আপনি খুব সুন্দর একটা প্রস্তুতি নিয়ে বসতে পারবেন। ওকে, তাহলে আমি বেশ কিছু পয়েন্ট আউট করছি, এগুলো একটু শুনেন, আশা করি বুঝতে পারবেন যে কিভাবে আপনি নিজে বাসায় বসে প্রস্তুতিটা নেবেন। ওকে, সো 1 নাম্বার যে পয়েন্ট আছে যে আইএলটিএস এর ফরম্যাট এবং স্কোরিং সিস্টেমটা বুঝে নিব। ওকে, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। একটা এক্সাম আপনি যাচ্ছেন তাহলে তার সিস্টেমটা কিন্তু আপনাকে বুঝতে হবে, এর প্রশ্ন প্যাটার্ন কেমন, কত থেকে আসবে, কত থেকে কোনটা আসবে, কয় মিনিট। ঠিক আছে, সব কিছু আসলে প্রথমে জেনে নিতে হবে। স্কোরটা কত করলে কত হয়, ঠিক আছে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। যেমন দেখেন লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। এখন লিসেনিংয়ে হলো আপনার 40টা প্রশ্ন থাকে, যার উত্তর হলো 30 মিনিটের ভিতরে আপনাকে দিতে হবে। তারপর উত্তরপত্রে 10 মিনিট সময় দেওয়া হয়। ঠিক আছে, মানে আপনি যখন অ্যান্সারগুলো প্রশ্ন লিখবেন তারপরে কিন্তু আপনি উত্তর করার জন্য আবার বা অ্যান্সার শিটে ট্রান্সফার করার জন্য 10 মিনিট এক্সট্রা টাইম পাবেন যদি আপনি পেপার বেসড এক্সাম দেন। এরপরে হচ্ছে রিডিংয়ে যে বিষয়টা আছে যে 3টা প্যাসেজ থাকবে আপনাদের, 40টা প্রশ্ন থাকে এবং 60 মিনিটের মধ্যে এটা শেষ করতে হবে। ঠিক আছে, টোটাল 1 ঘন্টা আপনি সময় পাবেন, এক্সট্রা কোনো টাইম তারা দিবে না। 60 মিনিটের ভেতরে আপনাকে অ্যান্সার সহ ওই 3টা প্যাসেজ কমপ্লিট করতে হবে। আচ্ছা, রাইটিং টাস্ক, রাইটিংয়ে 2টা টাস্ক থাকে। প্রথমটি একটি গ্রাফ চার্ট ডায়াগ্রাম বর্ণনা করতে হয় এবং দ্বিতীয়টি কি হয়, একটা আপনার এসে লিখতে হবে। ঠিক আছে, একটা এসে আপনাকে ডিসক্রাইব করতে হবে, যার টোটাল আপনার 60 মিনিটের ভেতরে করতে হবে। টাস্ক 1 এবং টাস্ক 2 হলো টোটাল আপনি 1 ঘন্টার ভেতরে কমপ্লিট করে ফেলবেন। স্পিকিংয়ের বিষয়টা আসেন যে এই অংশে আসলে 3টা অংশ থাকে, মানে 3টা পার্ট থাকে এবং এর ব্যাপ্তিকাল বা সময়কাল কত, 11 থেকে 14 মিনিট। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো কম বেশি হতে পারে, এটা পার্সন হিসেবে ভ্যারি করে। বাট এখন দেখেন মূল ধারণাটা হচ্ছে আপনার এই প্যাটার্ন জানা, ফরম্যাট জানা, এর চেয়ে আরও বেশ কিছু আপনাকে জানতে হবে, যেমন স্কোরটা কত করলে কত হয়। ঠিক আছে, সেটা আপনাকে জানতে হবে, ওইভাবে একটু আপনি দেখে নেবেন। ঠিক আছে, কারণ এইগুলো আর দ্বিতীয়বার আপনি নিয়ে বসবেন না। ওকে, সো দ্বিতীয় কাজ যেটা আছে যে প্রথম সপ্তাহে আপনি কি করবেন, প্রথম সপ্তাহে ফরম্যাটের সাথে পরিচিতি এবং স্টাডি প্ল্যান তৈরি করুন। নাম্বার 2, প্রথম সপ্তাহ ফরম্যাটের সাথে পরিচিতি এবং স্টাডি প্ল্যানটা আপনাকে তৈরি করতে হবে। তো প্রথম সপ্তাহে ফোকাস করুন প্রতিটি মডিউলের ফরম্যাট এবং প্রশ্নের ধরন বুঝতে। ঠিক আছে, প্রথম 2-3 দিন আপনার প্রতিটি মডিউল কিভাবে কাজ করে এবং কোন ধরনের প্রশ্ন আসে তা মানে আপনাকে করতে হবে, মানে ফোকাস করতে হবে বা একটু পড়তে হবে। ঠিক আছে, জানতে হবে। সো দৈনিক সময়সূচি আসলে এইভাবে হওয়া উচিত যে লিসেনিংয়ের জন্য 1 ঘন্টা, রিডিংয়ের জন্য 1 ঘন্টা, রাইটিংয়ের জন্য 1 ঘন্টা, স্পিকিং 30 মিনিট। তো দেখেন টোটাল আপনার কত, 3.5 ঘন্টা যদি আপনি সময় বের করতে পারেন তাহলে আপনি আইএলটিএস এর প্রস্তুতি খুব সুন্দরভাবে আপনি 1 মাসে কমপ্লিট করতে পারবেন। ওকে, এখন বিষয়টা হচ্ছে অনেকে জব করেন। ঠিক আছে, জব করেন যার কারণে আসলে সময়ে আর কি সমস্যা হয়ে যায়। যারা আসলে স্টুডেন্ট তারা এরকম বা এর চেয়ে বেশি সময় দিতে পারবে আমি জানি। ঠিক আছে, বাট যারা জব করেন এতটুকু সময় আপনি বের করবেন। তো আপনি এটা করতে পারেন যে রাতে 2 ঘন্টা, সকালে 1.5 ঘন্টা এরকম করতে পারেন, বা আপনি আপনার সময় স্কেডিউলটা যেভাবেই হোক আপনাকে 3.5 ঘন্টা বের করতে হবে। আচ্ছা, মক টেস্ট, মানে প্রথম সপ্তাহের শেষে একটি পূর্ণাঙ্গ মক টেস্ট দিতে হবে আপনাকে। এতে করে আপনার নিজের প্রস্তুতি এবং প্রথম স্তর বা আপনার বর্তমান লেভেলটা আপনি যাচাই করতে পারবেন। ঠিক আছে, এবং আপনি সম্পূর্ণ এক্সামের একটা ধারণা পেয়ে যাবেন মক টেস্টের মাধ্যমে। আচ্ছা, এরপরে দেখেন দ্বিতীয় সপ্তাহে যে লিসেনিং এবং রিডিং স্কিলের ইমপ্রুভমেন্ট করতে হবে, ডেভেলপ করতে হবে দ্বিতীয় সপ্তাহে লিসেনিং এবং রিডিংয়ে স্কিলের উপরে। যেমন এই সপ্তাহটি আসলে আপনি লিসেনিং এবং রিডিংয়ের জন্য কি করবেন, আলাদা করে বরাদ্দ করে রাখবেন। এই দুটি অংশ কিভাবে আসলে দ্রুত এবং নির্ভুলভাবে উত্তর দেওয়া হয় তার উপর ফোকাস করতে হবে। ঠিক আছে, যেমন লিসেনিংয়ের কথাটা একটু আগে বলি। লিসেনিং হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে প্রতিদিন আপনার আইএলটিএস লিসেনিং মডিউল অনুশীলন করে মানে লিসেনিং মডিউলটা শুধু আপনি ফোকাস করবেন প্রতিদিন। ঠিক আছে, এবং ভিন্ন ভিন্ন অ্যাকসেন্ট আপনাকে শুনতে হবে, বেশিরভাগ আপনি ব্রিটিশ অ্যাকসেন্টটাই ফলো করবেন। ঠিক আছে, এটাই আসলে বেশি তারা প্লে করে, এই অস্ট্রেলিয়ান আমেরিকান খুব কম হয়। ঠিক আছে, তো ব্রিটিশ অ্যাকসেন্টের সঙ্গে আপনি পরিচিত হন, দরকার হলে আপনি বিবিসি রেডিওটাও শুনতে পারেন মাঝে মাঝে।
যে তারা কি বললো। আপনি ইউটিউবে যখন প্লে করবেন ক্যাপশনটা অন করে দিবেন, ঠিক আছে? এতে করে আপনি ওই ক্যাপশনটা তো বুঝতে পারবেন দেখে, আর তাদের উচ্চারণটাও আপনি তখন বুঝতে পারবেন যে তারা কি বলছে। কারণ তারা যা বলছে সেটা কিন্তু আপনাকে অডিও প্লে করে শোনানো হবে, আপনার সামনে কিছু থাকবে না, সামনে শুধু প্রশ্ন থাকবে, যার কারণে প্যাসেজটা যেন আপনার মাথার ভেতরে সেট হয়ে যায়, ঠিক আছে, শুনেই। এরকম আপনাকে তৈরি করে ফেলতে হবে। এটা আপনি যদি 7 দিন করেন, ইটস এনাফ, আপনার ব্রিটিশ অ্যাকসেন্ট আপনি রপ্ত করতে পারবেন যদি মনোযোগ দিয়ে করেন। ওকে, এরপরে দেখেন নোট টেকিং করতে হবে, যে উত্তর শোনার সময় দ্রুত নোট নেওয়ার চেষ্টা করুন, এতে উত্তরপত্রের উত্তর ট্রান্সফার করার সময় আপনাকে সাহায্য করবে, ঠিক আছে? অবশ্যই নোট নিয়ে বসবেন, শুধু অ্যান্সার দিবেন এরকম না, নোট নিয়ে বসতে হবে আপনাকে। আচ্ছা, এবং অনুশীলনের কৌশলটা কী হবে দেখেন, বিভিন্ন ধরনের প্রশ্ন ধরন, যেমন মাল্টিপল চয়েস, ম্যাপ লেভেলিং, ডায়াগ্রাম লেভেলিং ইত্যাদি ভালোভাবে অনুসরণ করতে হবে, ঠিক আছে? কারণ যেগুলো আসলে একটু নতুন, আপনার কাছে নতুন টাইপের কোয়েশ্চেন, সেগুলো বেশি বেশি করবেন। এবং ম্যাপ থেকে যদি প্রশ্ন আসে, আপনার প্রায় 5 থেকে 7টা কোয়েশ্চেন আসবে, 5-6টা। মাল্টিপল চয়েস থেকেও অনেকগুলো কোয়েশ্চেন আসে, বিশেষ করে পার্ট 3-তে, ঠিক আছে? এইভাবে আপনারা একটু প্র্যাকটিস করবেন, মানে যেইগুলোতে একটু বেশি প্রবলেম ফেস করতে হয় সেগুলো বেশি বেশি করবেন, এটাই। এরপর হচ্ছে রিডিংটা কি আছে, রিডিংয়ের প্যাসেজ বিশ্লেষণ যদি আমি বলি, যে প্রতিদিন 3টি করে প্যাসেজ সমাধান করার চেষ্টা করুন, ওকে? এবং প্রতিটি প্যাসেজের জন্য নির্দিষ্ট সময় বজায় রাখুন। সাপোজ আপনি একটা নিয়ে বসলেন, আপনি নিজেকে এখন যখন টেস্ট দিবেন, তো 3টা প্যাসেজ নিয়ে আসলে টেস্ট দেওয়ার চেষ্টা করবেন। এখন প্রথম প্যাসেজ সলভ করতে আপনার কত সময় লাগে, দ্বিতীয়টা করতে কত সময় লাগে, তৃতীয়টা করতে কত সময় লাগে। যদি প্রথম দিকে একটু বেশি সময় লাগে, তারপরেও আস্তে আস্তে এটা কী করবেন, শর্ট করে আনবেন, ঠিক আছে? এরপর দেখেন, অবশ্যই রিডিংয়ে যেই বিষয়টা লাগবে, স্কিমিং অ্যান্ড স্ক্যানিং, এই দুইটা আসলে মাস্ট, ওকে? এই দুইটা কৌশল খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনাকে দ্রুত টেক্সটের মূল পয়েন্ট খুঁজে পেতে সাহায্য করবে। যদি আপনি স্ক্যানিং আর স্কিমিং না পারেন, আপনি কখনোই রিডিংয়ে খুব ভালো স্কোর করতে পারবেন না এই সময়ের ভেতরে, কারণ রিডিংয়ে 1 ঘন্টা সময় থাকে মাত্র। এই 1 ঘন্টার ভেতরে এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। স্কিমিংটা হচ্ছে আপনার টোটাল প্যাসেজটা পড়ে ফেলা, আর স্ক্যানিং হচ্ছে আপনার মূল কিওয়ার্ডটা খুঁজে বের করা। তো এটা আসলে স্কিমিংটা আসলে টোটাল প্যাসেজটা কীভাবে পড়বেন, চোখ দিয়ে পড়বেন, ঠিক আছে? চোখ দিয়ে বলতে খুব দ্রুত। ওকে, এরপরে দেখেন সময় ম্যানেজমেন্ট বা টাইম ম্যানেজমেন্ট যেটা আমরা বলি। রিডিং সেকশনের প্রতিটি প্রশ্নের জন্য আসলে কম সময় নিতে হবে, কারণ এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। যেমন প্রতিটা প্যাসেজের জন্য আপনি 20 মিনিট বরাদ্দ রাখুন, এই সময়ের মধ্যেই শেষ করতে হবে বা শেষ করার চেষ্টা করতে হবে, কারণ 3টা প্যাসেজ 3×60 এরকম হয়। কিন্তু আমি বলবো, যদি আপনি পারেন যে প্রথম প্যাসেজটাতে থেকে 5 মিনিট আপনি সরিয়ে ফেলুন, মানে 15 মিনিটে করার চেষ্টা করুন প্রথম প্যাসেজ। 15 মিনিটে যদি আপনি করেন, এই 5 মিনিট আপনি একদম শেষে গিয়ে, মানে 25 মিনিট আপনি প্যাসেজ 3-র জন্য রাখতে পারেন, কারণ প্যাসেজ 3 হচ্ছে তুলনামূলক 1-এর চেয়ে এবং 2-এর চেয়ে একটু হার্ড, যার কারণে ওইখানে একটু বেশি সময় লাগতেই পারে। যার কারণে প্রথম দিকে যদি আপনি টাইমটা সেভ করতে পারেন, তাহলে লাস্টে গিয়ে আপনি ওইটা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তৃতীয় সপ্তাহে আপনি কি করবেন, রাইটিং এবং স্পিকিং স্কিলের উপরে আসলে জোর দিতে হবে, ঠিক আছে? দেখেন, তৃতীয় সপ্তাহে রাইটিং এবং স্পিকিং মডিউলে ফোকাস করতে হবে। এই দুটি অংশ যদি ভালো ফলাফল করা যায়, তাহলে ভালো প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দুটি অংশ যদি ভালো ফলাফল করার জন্য ভালোভাবে প্রস্তুতি অবশ্যই নিতে হবে, রাইটিং এবং স্পিকিং। এখন দেখেন আরেকটা কথা, যে আপনারা চাইলে আসলে এগুলো আলাদা আলাদা সপ্তাহ না করে একসঙ্গেও শুরু করতে পারেন, বাট রিডিংটা ডেলি রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন যে রাইটিংটা কি আছে, রাইটিং টাস্ক 1 এবং 2, এই দুইটা হলো আপনাদের টাস্ক আসবে। তো রাইটিং টাস্ক 1-এ হচ্ছে যারা একাডেমিক আছেন তাদের তো গ্রাফ চার্ট, পাই চার্ট, ডায়াগ্রাম এগুলো আসবে, আর যারা আসলে জিটি দিবেন তাদের অবশ্যই লেটার আসবে, লেটার রাইটিং। তো কিভাবে লেটার লিখতে হয়, কি ফরম্যাটে লিখবেন, সেই বিষয়গুলো দেখে নেবেন। তো দেখেন, আমরা রাইটিং টাস্ক 1টা কীভাবে করব, প্রতিদিন একটি করে গ্রাফ চার্ট, ডায়াগ্রাম বিশ্লেষণ করে অনুশীলন করতে হবে বা প্র্যাকটিস করতে হবে। তো কিভাবে তথ্যগুলো সঠিকভাবে বিশ্লেষণ করতে হয় তা শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, রাইটিং টাস্ক 2তে কী করবেন, বিভিন্ন টপিকের ওপরে 250 থেকে 300 শব্দের এসে আপনাকে লিখতে হবে, ঠিক আছে? যেমন এই রচনাটা আপনি লেখার পর কি করবেন, পুনর্পর্যালোচনা করুন এবং গ্রামার, স্পেলিং এবং কাঠামোগত ভুল আছে কিনা সেগুলো সংশোধন করতে হবে। মানে কোনো গ্রামার মিস্টেক আছে কিনা, স্পেলিং ভুল হচ্ছে কিনা আপনার,
ঠিক আছে? এবং আপনি অবশ্যই এগুলো পেন্সিল দিয়ে লেখার চেষ্টা করবেন বাসা থেকেই, কারণ আপনি যদি পেন্সিল দিয়ে লেখেন তাহলে এটা একটা অভ্যাসও হয়ে যাবে, কারণ আপনি রিয়েল এক্সামে যদি পেন ব্যবহার করেন ওভার রাইট হবে, কাটাকাটি হবে, এটা আসলে নাম্বারটা কমে যাবে। যার কারণে এখন থেকে আপনাকে পেন্সিল দিয়ে লেখা শিখতে হবে এবং অনেক মোটা মোটা লেখা লিখবেন না, মানে মিডিয়াম সাইজে। আচ্ছা, এরপর দেখেন টাইম ম্যানেজমেন্ট কীভাবে করব। টাস্ক 1-এর জন্য 20 মিনিট এবং টাস্ক 2-এর জন্য 40 মিনিট আপনাকে রাখতে হবে। বাসাতেও আপনি সেম এভাবেই রাখতে পারেন, ঠিক আছে? এটা আপনি রাইটিংয়ে এইভাবে কাজ করতে পারেন। তো স্পিকিংয়ে দেখেন যে আমরা এতক্ষণ রাইটিং নিয়ে বললাম, তৃতীয় সপ্তাহের কাজ হলো রাইটিং নিয়ে, এখন স্পিকিংটা দেখি। যে নিজেকে বিভিন্ন সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত করতে হবে। পার্ট 1-এ আসলে কি সাধারণ প্রশ্নই তারা বা সাধারণ কোয়েশ্চেন আপনাকে করবে, ঠিক আছে? খুবই জেনারেল টপিকের উপরে, ঠিক আছে? পরিচিত টপিকগুলো নিয়ে আসলে কথা বলার চেষ্টা করতে হবে, যেমন আপনার প্রিয় রং, খাবার, তারপরে হচ্ছে কি করতে ভালোবাসেন, কাকে আপনার ভালো লাগে, বা মানে নিজের সম্বন্ধে আসলে কি আছে, যেমন আপনার হবি কি, ঠিক আছে? আপনি কি আসলে মানে থাকেন কোথায়, ঠিক আছে? আপনি কি ওয়েদার লাইক করেন, এইগুলা, ঠিক আছে? তারপরে দেখেন পার্ট 1-এর প্রশ্ন আসলে আপনারা নিজেকেই একটু প্রশ্ন করেন, যদি একজন অপরিচিত ব্যক্তি আপনার সঙ্গে পরিচিত হতে চায় তাহলে আপনি বা সে আপনাকে কি জিজ্ঞেস করতে পারে, বা আপনি যদি কারোর সঙ্গে পরিচিত হতে চান তাহলে আপনি তাকে কি জিজ্ঞেস করতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আপনি ইংলিশে উত্তর এবং প্রশ্ন পর্বটা সেরে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন পার্ট 1-এটা ভালো করতে হবে অবশ্যই। প্রথমে যদি পার্ট 1 ভালো করতে পারেন তাহলে কি হবে, পার্ট 1-এ ভালো করলে এক্সামিনার ইমপ্রেসড হবে এবং সে আরও আগ্রহ প্রকাশ করবে, ভালো ভালো প্রশ্ন করবে, সে আপনাকে পুরো হেল্পফুল হবে। এবং প্রথমে যদি আপনি ভালো একটা ইমপ্রেশন ফেলতে পারেন এটা আপনার জন্যই ভালো, ঠিক আছে? এরপরে দেখেন পার্ট 2-তে কী হয়, একটি নির্দিষ্ট টপিকের উপর 2 মিনিট কথা বলতে হয়, প্রশ্ন কার্ডে দেওয়া পয়েন্টগুলো অনুসরণ করতে হয়, ঠিক আছে? তো এটা হলো একটা কিউ কার্ড, যে কোনো একটা টপিকের উপর আপনাকে 1.5 থেকে 2 মিনিট কথা বলতে হবে। এটা একটা আননন টপিক আসতে পারে, বাট ওইটা আপনি আমার বিভিন্ন ভিডিওগুলো দেখবেন, বুঝতে পারবেন, বা ইউটিউবে অনেক ভিডিও আছে স্পিকিংয়ের, সেগুলো একটু দেখে আইডিয়া নেবেন, বা ক্যামব্রিজ বই খুলেও আপনি দেখতে পারেন যে কী প্রশ্ন করে পার্ট 2-তে। আচ্ছা, প্রতিদিন বন্ধু বা পরিবারের কারোর সাথে ইংরেজি কথা বলার চেষ্টা করুন, ওকে? যেমন পার্ট 3-তে হচ্ছে আপনাকে কী করতে হয়, বিষয়ভিত্তিক আলোচনা বা ডিসকাশন পর্ব, মানে আপনার মতামত প্রকাশ করার অভ্যাস করতে হবে, ঠিক আছে? কারণ এখানে আপনার একটা অপিনিয়ন চাইবে, একটা ভিউ তারা জানতে চাইবে, যার কারণে পার্ট 3-তে আপনার একটা লজিক্যাল তারা প্রশ্ন করে। সো আপনি যদি সাপোজ পার্ট 1 এবং পার্ট 2-তে ভালো করেন, এটা অতটা ম্যাটার করবে না, ঠিক আছে? আপনি প্রথম 2টা একটু বেশি গুরুত্ব দেন। আচ্ছা, এরপরে দেখেন চতুর্থ সপ্তাহ হলো মক টেস্ট এবং এগুলো রিভিউ করতে হবে, মক টেস্ট দিতে হবে এবং রিভিউ করতে হবে। যেমন এই সপ্তাহটা আপনার মক টেস্ট এবং ভুলগুলো সংশোধনের জন্য বরাদ্দ রাখতে হবে, পুরো টাইমটা আপনাকে কী করতে হবে, টেস্টের উপরে যেতে হবে। তো মক টেস্ট প্রতিদিন একটি করে পূর্ণাঙ্গ মক টেস্ট দিন এবং প্রতিটি অংশের ভুলগুলো বিশ্লেষণ করুন। ফিডব্যাক হিসেবে হলো রাইটিং এবং স্পিকিং অংশে কারো কাছ থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করুন, ওকে? এটি কী করবে, আপনার দুর্বলতা খুঁজে বের করতে সাহায্য করবে। তো আরেকটা হলো ফোকাস, যেসব মডিউলে আপনি দুর্বল তা পুনরায় অনুসরণ করুন এবং ভুলগুলো শুধরান, ঠিক আছে? এরপর দেখেন অ্যাপ্লিকেশন এবং রিসোর্স তালিকা। তো ক্যামব্রিজ বুকের উপরে আসলে কোনো নেই, ক্যামব্রিজটা সর্বোচ্চ তালিকা হিসেবে একে রাখবেন, ক্যামব্রিজ আইএলটিএস বুক, কারণ এর আদলেই প্রশ্নগুলো করবে। আর আউফাও যত দেখেন ইউটিউব আপনার কি বলে মানে ওয়েবসাইট আছে অনেক, যেগুলো দেখবেন যে রিডিং টিডিং একদম ফাউল, ওইগুলো কিন্তু আসবে না, ঠিক আছে? ওইগুলো আসে না, আপনি ক্যামব্রিজের আদলে যেসব হয় সেগুলো জাস্ট ফলো করবেন, ঠিক আছে? তো দেখেন আপনি যদি 1 মাস সময় সীমাবদ্ধতার মতো থাকেন তাহলে সর্বশেষ সংস্করণের মানে ক্যামব্রিজ আইএলটিএসগুলোও কিনতে হবে আপনাকে, মনে করেন যে লেটেস্ট যেসব বুক আছে সেগুলো কিনতে হবে, এইগুলো অনুসরণ করতে হবে, এইগুলো আপনি ফলো করবেন, ঠিক আছে? নাম্বার 7 হচ্ছে ভোক্যাবুলারি ইমপ্রুভ করতে হবে আপনাকে। নাম্বার 7 এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রিডিং এবং রাইটিং সেকশনে উচ্চতর শব্দভাণ্ডার প্রয়োজন হয়, ঠিক আছে? প্রতিদিন নতুন শব্দ শিখতে হবে এবং সেগুলো বাক্যে ব্যবহার করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ আপনি শুধু পড়লেন, ভুলে যাবেন। এখন দেখেন আইএলটিএস রিডিংয়ের ভোকাবুলারি কীগুলো পড়বেন, মানে রিডিংয়ের জন্য ভোকাবুলারি আপনি ক্যামব্রিজের যে আলাদা ভোকাবুলারি বই পাওয়া যায় সেটা আপনি ফলো করতে পারেন, কারণ এখন লাখ লাখ ওয়ার্ড আছে ইংলিশে, কোনগুলো পড়বেন, যেগুলো আসলে একাডেমিক শব্দ সেগুলো আপনি পড়ার চেষ্টা করেন,
ওকে, এরপর দেখেন সিনোনিম এবং অ্যান্টোনিম পার্ট 2 এবং রাইটিং টাস্ক 2 একই শব্দ বারবার ব্যবহার না করে পরিবর্তে সংশ্লিষ্ট সিনোনিম ব্যবহার করুন। ঠিক আছে, যেমন এটি আপনাকে ভালো স্কোর পেতে সাহায্য করবে। অবশ্যই এটা আপনি খেয়াল করবেন যে একই শব্দ, মনে করেন যে এক জায়গায় আপনি বললেন যে ফর এক্সাম্পল, পরে আবার ফর এক্সাম্পল না বলে বলবেন যে ফর ইনস্ট্যান্স। ঠিক আছে, মানে একই কথাকে আপনি আবার সিনোনিম আকারে ব্যবহার করবেন অন্য জায়গায়, একই শব্দ রিপিট করবেন না। আচ্ছা, কালেকশনস কি আছে, যে সাধারণ একসাথে ব্যবহার হয় এমন শব্দগুলো, যেমন কোলাকেশনস কি আছে, প্রতি নজর দিতে হবে, যেমন মেক এ ডিসিশন, টেক এ রিস্ক। ঠিক আছে, এগুলো কোলাকেশনস আপনাকে ব্যবহার করা শিখতে হবে। এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এটা দরকার নেই এত কিছু মাথায় রাখার। দেখেন গ্রামার এবং পাংচুয়েশন, এটা আসলে যতটুকু দেখেন যে কমা, দাড়ি, ফুল স্টপ এগুলো সঠিকভাবে দিচ্ছেন কিনা, এটা আসলে খুবই একটা বিষয়, কারণ রাইটিংয়ের ক্ষেত্রে আপনার তারা এগুলো নজরে রাখবে। ঠিক আছে, তারা দেখলেই বুঝতে পারবে যে আপনি এখানে কমা দেননি, এখানে ফুল স্টপ দেননি, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, ভুলে যাবেন না। আচ্ছা, লিসেনিং স্কিলের ইমপ্রুভমেন্ট নিয়ে একটু কথা বলি। যেমন ভিন্ন ভিন্ন কন্টেন্ট শোনার চেষ্টা করতে হবে আপনাকে। আইএলস পরীক্ষার মানে আইএলস কি পরীক্ষার উপকরণই নয়, পাশাপাশি টেড টক, মনে করেন যে আপনার পডকাস্ট, নিউজ চ্যানেল শোনার চেষ্টা করতে হবে। এতে করে আপনার যে লিসেনিংয়ের যে ক্ষমতাটা আছে আরও মানে বেড়ে যাবে। ঠিক আছে, এবং ট্রান্সক্রিপশন চর্চা করতে হবে আপনাকে। অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মার্ক করে দিচ্ছি। ট্রান্সক্রিপশন চর্চা বলতে আপনার যেটা আমি বোঝাতে চাচ্ছি যে যদি আপনি কি করেন যে অডিও অংশগুলো ট্রান্সক্রাইব করার চেষ্টা করুন, এবং একটি লিসেনিং পরীক্ষা নির্ভুলভাবে উত্তর দিতে সহায়তা করবে। ঠিক আছে, মানে আপনি ওই যেই কথাগুলো শুনছেন সেটা আপনি মাথায় সাজিয়ে ফেলুন। ঠিক আছে, কথাগুলো কী কী তারা বলেছে, টোটাল লাইনটা বোঝার চেষ্টা করুন, নট ওয়ার্ড, লাইনটা বোঝার চেষ্টা করুন। এক এক সেন্টেন্সটা বুঝলে পাবে, এক এক সেন্টেন্স বুঝবেন এরকম। আর লিসেনিংয়ে তো আসলে আপনার সিম্পল অডিও প্লে করবে, মানে খুবই মানে হার্ড কোনো ভোকাবুলারি দিয়ে তারা লিসেনিং করে না, জাস্ট তাদের অ্যাকসেন্টটা একটু ব্রিটিশ অ্যাকসেন্ট হয়, যার কারণে একটু বুঝতে অসুবিধা হয়। আর অনেকেই বলেন যে এটা স্পিডে করবে নাকি আসলে নর্মালে থাকবে। আসলে স্পিড এবং নর্মাল এই বিষয়টা কখনোই করে না, এটা স্পিকারের উপর ডিপেন্ড করে। সাপোজ কেউ দ্রুত কথা বলে, কেউ ধীরে কথা বলে, সো এটা তার ব্যক্তিগত ব্যাপার। তারা যে স্পিড বাড়িয়ে দিয়েছে এরকম কোনো ব্যাপার না, এটা গুজব। দেখেন 10 নম্বরে হচ্ছে স্পিকিং পার্টনার খুঁজতে হবে বা পার্টনার খুঁজতে পারেন। ঠিক আছে, এটা বিভিন্ন গ্রুপে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফেসবুক অনেক গ্রুপ আছে বা আপনারা যুক্ত আছেন অলরেডি, তাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, তারা ওইখান থেকে পেয়ে যাবেন। অথবা ক্যাম্বলি অ্যাপস, অথবা আপনার ওই যে হ্যালো নামের একটা অ্যাপস আছে, সেগুলো, বা ইউটিউবে আপনি সার্চ দেন যে স্পিকিং পার্টনার কীভাবে পেতে পারি, দেখবেন যে ওই যে বিভিন্ন দেশের স্পিকিং পার্টনার আপনি অ্যাপসের মাধ্যমে পেতে পারেন। ঠিক আছে, ফ্রিতে। আচ্ছা, এরপরে দেখেন যে রাইটিং টাস্ক 1 এবং 2 এর জন্য টেমপ্লেট তৈরি করুন। যেমন দেখেন টাস্ক 1 এর টেমপ্লেট এবং টাস্ক 2 এর টেমপ্লেট, এরকম কিছু ভিডিও পেতে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন, ইউটিউবে আছে। এরপর দেখেন রিডিংয়ে অংশের প্রথম ধরনের উপর ফোকাস করতে হবে, প্রশ্ন ধরনের উপর, রিডিং অংশের প্রশ্ন ধরনের উপর ফোকাস করতে হবে। যেমন ট্রু ফলস নট গিভেন, এই ধরনের প্রশ্নগুলোতে সময় কম লাগে কিন্তু সমাধান হতে হবে, কারণ প্রশ্নের উত্তর টেক্সটের মধ্যে লুকিয়ে থাকে। ঠিক আছে, এরপর দেখেন ম্যাচিং হেডিংসটা কি হয়, যে এই প্রশ্নগুলোর জন্য প্রথমেই প্যাসেজ স্কিমিং করে প্রতিটি প্যারাগ্রাফের মূল বিষয়বস্তু বোঝার চেষ্টা করতে হবে। মাল্টিপল চয়েসে যেভাবে হচ্ছে যে প্রতিটি প্রশ্নের জন্য অপশনগুলো ভালো করে পড়ে তারপর সঠিকভাবে উত্তর নির্বাচন করতে হবে। ঠিক আছে, তার মানে আপনি কি করছেন, রিডিংয়ে অংশের প্রশ্ন ধরন এর উপর আপনি বেশি ফোকাস করবেন, যে এই প্রশ্নটা কিভাবে সলভ করতে হয়, এটা কিভাবে। ঠিক আছে, এইগুলো সমস্ত ভিডিও আপনি আমার দেখবেন, চ্যানেলে দেখবেন। আমার চ্যানেলটা ফলো করলেও আপনি কিন্তু বেশ ভালো একটা প্রস্তুতি ঘরে বসে নিতে পারেন। ঠিক আছে, আর যদি খুবই দুর্বল হন তাহলে আমার কোর্স ডিটেইলসের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি আমার গাইডলাইন পেতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আর এই ভিডিওগুলো আপনারা একটু বেশি বেশি দেখবেন এবং বেশি বেশি করার চেষ্টা করবেন, কারণ এইগুলো মাস্ট আপনার এক্সামে আসবে। ঠিক আছে, 13 নম্বর যেসব আছে যে রিডিং এবং লিসেনিং পরীক্ষার জন্য টাইম ম্যানেজমেন্ট করা। ঠিক আছে, পার্ট বাই পার্ট সময় বন্টন করতে হবে আপনাকে। লিসেনিং এবং রিডিং পরীক্ষার প্রতিটি অংশের জন্য নির্ধারণ করে সেটি কি করতে হবে, মেনে চলার চেষ্টা করতে হবে। যেমন গ্যাপ ফিলিং প্রশ্ন, সময় বাঁচানোর জন্য প্রথমে গ্যাপ ফিল এবং সোজা প্রশ্নগুলো আসলে আগে দিতে হবে,
কারণ আপনি যদি কঠিন প্রশ্নগুলো আগে দেন তাহলে সময়ও চলে যাবে, আপনি শেষে দিতেও পারবেন না, এতে করে মানে বাকি থাকবে। সো গ্যাপ ফিল, এবং এই গ্যাপ ফিলটা শিখে ফেললে আপনি কিন্তু অনেক এগিয়ে থাকবেন। গ্যাপ ফিল থাকলে এবং আপনার কনফিডেন্সগুলোও অনেক বেড়ে যাবে, কারণ গ্যাপ ফিলটা বের করতে যদি না পারেন তো পারবেন না। যদি একবার শিখে যান তাহলে সবগুলো গ্যাপ ফিল আপনার হবে। গ্যাপ ফিলের ভিতরে 4টা অংশ থাকে, সবগুলো একটা আরেকটার সঙ্গে রিলেটেড। তো ট্রু ফলস নট গিভেন, গ্যাপ ফিল, এগুলো হচ্ছে আপনার সিরিয়াল মেনটেন করে, এগুলো আপনি আগে দিবেন। ওকে, আর এই যে এইগুলো একটু পরে দিবেন, এই যে মাল্টিপল চয়েস কোশ্চেনটা একদম লাস্টে দিবেন, বা লিস্ট অফ হেডিংস, এগুলো একটু সময় আর কি কনজিউম করে। আচ্ছা, এরপরে দেখেন অনলাইন রিসোর্স ব্যবহার করতে হয়। বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখতে পারেন, আমারটা তো দেখবেনই, আবার মনে করেন যে অ্যাডভান্টেজ আছে, আসাদ ইয়াকুব আছে, আইএলস লিজ আছে, ঠিক আছে। প্রয়োজনীয় যেসব ইউটিউব আপনি যাদের কথা ভালো বুঝতে পারেন, যে কোনো ইউটিউব চ্যানেল আপনি ফলো করতে পারেন, ঠিক আছে। এটা আমি আর বলছি না, এটা আপনি বুঝতে পারবেন, কারণ এক একজন এক এক রকম, কারোর ভাষা কেউ বুঝতে পারে, কারোর স্টাইল তাদের ভালো লাগে, যার মানে যে ইউটিউব চ্যানেলটা ভালো লাগবে সেটাই ফলো করবেন, ঠিক আছে। এটা আপনার ফ্রেন্ড একটা করতেছে বলে ওইটাই করতে হবে এরকম না। আপনার যদি আমারটা ভালো লাগে আমারটাই করবেন, যদি অন্য কারোটা ভালো লাগে অন্যটাই করবেন, বাট একজনেরটা ফলো করাই বেস্ট, ঠিক আছে। এরপরে দেখেন যে পর্যাপ্ত বিশ্রাম এবং আত্মবিশ্বাস বজায় রাখুন, ঠিক আছে। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে আপনি স্বাস্থ্যের দিকে যদি সচেতন না, এটা আসলে অনেকেই অবহেলা করেন। এইটা আসলে আপনারা মাথায় রাখবেন যে বিশ্রাম তো অবশ্যই নিতে হবে, এবং আত্মবিশ্বাসটা আসলে হারানো যাবে না, কখনোই হারানো যাবে না। এটা যদি হারিয়ে ফেলেন আপনি ফেল, এটা মানতে হবে, এটা আপনি একসময় বুঝবেন, ঠিক আছে। সো 15 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন আত্মবিশ্বাস এবং মানসিক প্রস্তুতি, এটা কিভাবে নেবেন, যে পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে। পরীক্ষার আগে কি করতে হবে, নিজের মধ্যে ইতিবাচক মনোভাব বজায় রাখুন, স্ট্রেস না করে আত্মবিশ্বাস নিয়ে প্রস্তুতি নিন, ঠিক আছে, যে না আমি পারবো, আই উইল ডু, ঠিক আছে। মানসিক প্রস্তুতি কি হবে, যে পরীক্ষার দিন আগে থেকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে, যথেষ্ট ঘুমাতে হবে, পরীক্ষার দিন শান্ত থাকার চেষ্টা করতে হবে। অনেকে দেখেন বাসায় ঠিক মানে ভালো নাম্বার করেন, পরীক্ষার হলে গিয়ে মানে সব কিছু গুলিয়ে ফেলেন। এটা কারণ কি, এটা কোনো না কোনোভাবে আপনার একটা পারিপার্শ্বিক চাপ আপনি অনুভব করেন, মানে আপনি অস্থির থাকেন বা টেনশনে থাকেন, যার কারণে এই বিষয়টা আপনার হয়ে যাবে, ঠিক আছে। আপনি দেখবেন যে বাসায় আপনি 40টা অ্যান্সার দিতে পারছেন, ওইখানে গিয়ে 30টা দিচ্ছেন, এরকম হতে পারে। বা লিসেনিং আপনি কেয়ারিং বা শুনতেই পারলেন না বা বুঝতেই পারলেন না, এরকমও হতে পারে, ঠিক আছে। এজন্য খুব শান্ত থাকতে হবে, ইটস জাস্ট এ গেম, গেম হিসেবে নিতে হবে। আর লাইফ হিসেবে নিলে তো আসলে অবশ্যই টেনশনে মরে যাবেন। আচ্ছা, এরপরে দেখেন পরীক্ষার দিন প্রস্তুতি গ্রহণ করতে হবে, পরীক্ষার স্থান এবং সময় সম্পর্কে নিশ্চিত হতে হবে। পরীক্ষার দিন আগে থেকে সব কিছু প্রস্তুত রাখুন যাতে কোনো অসুবিধা না হয়। তারপর কয়েকটি মক টেস্ট নিয়ে যাচাই করুন, পরীক্ষার আগে 2-3টি মক টেস্ট অবশ্যই দিতে হবে, কারণ পুরো পরীক্ষার পরিস্থিতির সাথে আপনাকে মানিয়ে নিতে এটা সাহায্য করবে। এবং পরীক্ষার নিয়ম এবং নির্দেশাবলী পড়তে হবে, ঠিক আছে। পরীক্ষার নিয়ম এবং নির্দেশাবলী আপনি আগে থেকেই মানে সচেতন থাকবেন, যেমন কাউকে ডিস্টার্ব করা যাবে না। তারপরে আপনার যদি আপনার হেডফোনে সমস্যা থাকে তাহলে কথা না বলে আপনি জাস্ট হাতটা তুলে এভাবে করবেন, ঠিক আছে, মানে তারা আপনাকে আলাদা করে কোনো সাহায্য করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন যে পরীক্ষার ফলাফল সম্পর্কে নিজেকে বাস্তবমুখী করতে হবে। এটা আমি লাস্টে বলছি, কারণ এটা সাপোজ অনেকে এক্সাম দিয়েছেন, ঠিক আছে, সেই বিষয়ের উপর আমি কিছু কথা বলি। যেমন প্রতিটি অংশ লক্ষ্য নির্ধারণ করতে হবে, যে 4টি মডেলের প্রতিটি আপনার লক্ষ্য ব্যান্ড, মানে আপনার যে টার্গেট ব্যান্ডটা আছে সেটি অনুযায়ী আপনি প্রস্তুতি নিন। কারণ আপনার তো আসলে ব্যান্ড 9 বা 8 লাগছে না, আপনার তো 6.5 হলে হয়ে যাচ্ছে, বা আপনি 7.5 হলে হয়ে যাচ্ছে। তো সেই হিসেবে আপনি নেন, আপনাকে 9 পেতে হবে এরকম মন মানসিকতা নেবেন না, কারণ আপনার যেটাতে কাজ হয়ে যাচ্ছে সেটাই আপনি করেন। ওকে, অনেকের 4.5 লাগছে যে ওয়ার্ক পারমিটের জন্য, তাহলে আপনি একটু হাফ পয়েন্ট বাড়িয়ে রাখেন, যে না আমাকে 5 পেতে হবে, এইভাবে আপনি প্রস্তুতি নেন। এখন আপনি 5 লাগবে আপনার, আপনি নিচ্ছেন 9-এর প্রস্তুতি, হবে না, ঠিক আছে। এরপর দেখেন অভিজ্ঞতা থেকে শিখুন, যদি আপনার পরীক্ষা ভালো না হয় তবে সেই অভিজ্ঞতা থেকে শিখুন এবং পুনরায় চেষ্টা করুন। অনেকে হাল ছেড়ে দেন, ঠিক আছে, একটা পরীক্ষা দিয়ে আবার সে 2 বছর পর আবার দেন। কেন, আপনি একটা পরীক্ষা দিয়েছেন, একবার হয়তো ভালো হয়নি, পরের বার চেষ্টা না করে আপনি এই যে বসে থাকলেন, এই যে 2 বছর সময় নষ্ট হলো, এভাবে করা যাবে না। সো অভিজ্ঞতা থেকে শিখতে হবে, যদি খারাপ হয়ে যায় বা আপনি অলরেডি অনেক এক্সাম দিয়ে দিয়েছেন,
অর্জন করতে পারেননি টার্গেট ব্যান্ড স্কোর, আপনি আবার চেষ্টা করেন, ঠিক আছে? আচ্ছা, সো এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং এই পয়েন্টগুলো আপনার যদি মাথায় রাখেন তাহলে অবশ্যই এই 18টা পয়েন্ট আপনি মাথায় রাখবেন, ঠিক আছে? তাহলে আপনার আর কিচ্ছু লাগবে না, আপনি নিজেই ভালো একটা প্রস্তুতি নিয়ে বসতে পারেন, ঠিক আছে? আর যদি মনে করেন যে না আমার একটা গাইডলাইনের অভাব, তাহলে অবশ্যই আমার ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইকস করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? আর আমার প্রতিটা ক্লাস আপনি ফলো করার চেষ্টা করেন এবং অন্যকেও সাহায্য করেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। সো আজকের মতো এতটুকু, নেক্সট ক্লাসে আমি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।